বলছেন গবেষণা হওয়া উচিত, নির্মলাবাবু সারা ভারতবর্ষ চেয়ে থাকে 21শে জুলাইয়ের জন্য। এখন সেটা নিয়ে গবেষণা করব নাকি ওটা নিয়ে গবেষণা করব? যেটা বলছিলাম, এক সময়ের তৃণমূল স্তরের কর্মীরা এই মুহূর্তে গুন্ডাদের ভয়ে ভীত। বাড়িতে বসে আছেন প্রাক্তন কাউন্সিলররা, বলছেন বেরোলে জয়ন্ত সিংরা মেরে দিতে পারে। দেখুন, আমি আপনাকে বলি, 21শে জুলাইয়ের কথা যখন বলছেন তখন তো মমতা দল গড়েননি, তখন উনি কংগ্রেসে ছিলেন, যুব কংগ্রেস ছিলেন। যাই হোক, আর মমতা যখন দল গড়েছেন তখন একটা অন্য ফেজ এসছে। এবার মমতা যখন দল গড়েছেন 1998-তে, তখন আমরা যে দল দেখেছি, আজকে কিন্তু আর সে দল নেই। আজকে তৃণমূল একটা পুরোপুরি কর্পোরেট এন্টিটি, প্রফেশনাল এন্টিটি, রান বাই আইপ্যাক, এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ক্যাম্পেনার। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পারিবারিক দল, সেই পারিবারিক দলের মোড়কটা অভিষেক বন্দ্যোপাধ্যায় 2021 সালে খুলে দিয়েছে, এবং খুলে দিয়ে এটাকে পুরো এক্সপোজ করে দিয়েছে একটা প্রফেশনাল এন্টিটির কাছে নিয়ে যাওয়ার জন্য। যার জন্য এখানে দুটো জিনিস তৈরি হয়েছে, একটাকে বলে ক্লায়েন্টিজম আর একটাকে বলে কর্পোরেটাইজেশন। ক্লায়েন্টিজম মানে দলের ভেতরে একটা রাজনৈতিক স্বচন পোষণ এবং পছন্দ অপছন্দের একটা গ্রুপ তৈরি করা। আর কর্পোরেটাইজেশন মানে হচ্ছে পুরো দলটাকে প্রফেশনালি চালানো, বুথ স্তরে, জেলা স্তরে, প্রত্যেকটা স্তরে কিভাবে, কোথায়, কাকে দিয়ে পেনিট্রেট করে আমি আমার টার্গেটটা মিট করতে পারবো, এইটা হচ্ছে কর্পোরেটাইজেশন। সুতরাং এটা একদম মার্কেট ওরিয়েন্টেড ভাবে চালানো হচ্ছে দলটা। আপনি যেটা ভাবছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে 1993, যে 1998, সিঙ্গুর, নন্দীগ্রাম, 21শে জুলাই আমরা যেটা দেখেছি, সে মমতা বন্দ্যোপাধ্যায় আর নেই, সে পাল্টে গেছে, তার দলটাই তার হাতের বাইরে চলে গেছে। না, সেটা পরে, জাজমেন্টটা পরে আসে। না, পাল্টানোটা কি ভালো না, জাজমেন্টটা পরে আসছে, জাজমেন্টটা পরে আসবে। ঠিক আছে, ভালো খারাপ দুটো, এটা তো বুঝতে পারছেন। কর্পোরেটাইজেশনের জন্য 2021 জিতেছেন, 2024-এ ভালো ফল করেছেন, প্রফেশনালিজম, এগুলো সব বুঝলাম। কিন্তু নির্মলবাবু, এই যে র্যাম্পে মমতা হেঁটে যাচ্ছেন, আপনার মনে হচ্ছে না এই মমতা বড় একা? মমতা কি এরকম একা হতে চেয়েছিলেন? আপনার কি মনে হয়নি পুরো যে র্যাম্পিংটা, এইটা পুরোটাই একটা প্রফেশনাল আউটলুক? আগে কখনো ভাবা যায়নি। পার্টির জেনারেল সেক্রেটারি ওপরে মঞ্চে বসে আছে, পার্টির সুপ্রিমো হেঁটে সবাইকে নিয়ে চলে যাচ্ছে, অথচ পার্টির জেনারেল সেক্রেটারি সবকিছুই ঠিক করেছেন, আইপ্যাকের থ্রু দিয়ে ঠিক হয়েছে। আপনাকে তো একটা জিনিস বুঝতেই হবে, এই ক্লায়েন্টিজম এবং কর্পোরেটাইজেশন যেভাবে হেল্প করেছে, সেই হেল্পটা আজ ওই আমি ক্রিমিনালগুলোর নাম বলতে চাই না, বুঝলাম, আপনি ওইগুলো কিন্তু আপনি নাম করবেন, কিন্তু পার্ট অফ প্রফেশনালিজম। আপনি বলছেন এটা তৃণমূলের পলিসি, প্রবলেম নয়, পলিসি, প্রফেশনালিজম। এই প্রফেশনালিজমটাই তৃণমূল করছে, সেটা বাউন্স ব্যাক করবে কিনা সেটা পরবর্তী সময় আপনারা জানতে পারবেন। পাপিয়া অধিকারী, এই গেমটা ওরা খেলছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল তৃণমূল কংগ্রেস খুব ঘটা করে আর ঠিক 9 দিন পর 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের তথাকথিত শহীদ দিবস পালন করবে। যেদিন 1993 সালে সচিত্র পরিচয়পত্রের দাবিতে, অর্থাৎ ভোট শুধুমাত্র সচিত্র পরিচয়পত্র থাকলেই দেওয়া যাবে, তাছাড়া দেওয়া যাবে না, এই দাবিতে মিছিল করতে গিয়ে, মহাকরণ অভিযান করতে গিয়ে 13 জন তৃণমূল কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান। তৃণমূল কংগ্রেস না, মাফ করবেন, যুব কংগ্রেস কর্মী পুলিশের গুলিতে প্রাণ হারান। তখনও তৃণমূল কংগ্রেসের জন্ম হয়নি, কিন্তু জন্মের পর থেকে এই দিনটি কার্যত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসে পরিণত করে নেন মমতা বন্দ্যোপাধ্যায়, যেহেতু সেদিনকার সেই আন্দোলনের ডাক ছিল যুব কংগ্রেস নেত্রী, তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কংগ্রেস কর্মীদের, তৎকালীন কংগ্রেসের 13 জন কর্মীর সেদিনকার প্রাণের দাম, প্রাণের মূল্য চুকানোর জন্য শেষমেশ তৃণমূল কংগ্রেস কাঠগড়ায় দাঁড় করায় সিপিআইএমকে, আর তৎকালীন কংগ্রেস কর্মীদের শহীদের তকমাটা কার্যত নিজেদের শহীদ হিসেবে কেড়েই নেয়, আত্মসাৎ করে নেয় তৃণমূল কংগ্রেস। তো হেন শহীদ দিবস আরও একবার আসতে চলেছে 21শে জুলাই, যে শহীদ দিবস 93 থেকে 98 পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস ছাড়ার আগে পর্যন্ত ছিল
যুব কংগ্রেসের 13 জন শহীদের শহীদ দিবস, আর 98 থেকে আজ পর্যন্ত তা তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। এই শহীদ দিবস মমতা বন্দ্যোপাধ্যায় পালন করা শুরু করেছিলেন একদিকে বামফ্রন্টের অপশাসনের, বামফ্রন্ট শাসনের পুলিশের অত্যাচার, পুলিশের অতি সক্রিয়তার প্রতিবাদ জানাতে, স্বচ্ছ নির্বাচনের দাবিতে, ভোটের জন্য তার আন্দোলনকে জিয়ে রাখতে, আর অন্যদিকে তৃণমূল স্তরের, তৎকালীন কংগ্রেসের তৃণমূল স্তরের কর্মীদের আসলে দুঃখ, যন্ত্রণা, বেদনা কতটা সেটা বারবার সামনে তুলে আনতে। তার কারণ এই 13 জন যুব কংগ্রেস কর্মীর প্রাণ কলকাতার রাজপথে সিপিআইএম তথা বামফ্রন্ট পরিচালিত পুলিশের গুলিতে চলে যাওয়ার পরেও সেই সিপিএম, সেই বামফ্রন্টের সমর্থন নিয়েই কংগ্রেস কেন্দ্রে তাদের সরকার চালিয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পদত্যাগ করে চলে এসেছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভা ছেড়ে, কিন্তু তাতে কংগ্রেসের, বামফ্রন্টের সঙ্গে, বামেদের কংগ্রেসের সঙ্গে সখ্যতা কিছুমাত্র কমেনি। আজও সেই সখ্যতা একই রকমভাবে চলছে। প্রশ্ন অন্য, প্রশ্ন সেদিন যাদেরকে শহীদ বলে দাবি করে, আজ পর্যন্ত যাদেরকে শহীদ বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় ফি বছর 21শে জুলাই পালন করেন, তারা কি সত্যি আজ আর তৃণমূল, নাকি তারা আসলে তৃণমূল কংগ্রেসের উঁচুতলার নেতাদের, কোর কমিটির নেতাদের উপরে ওঠার জন্য সিঁড়ি মাত্র, পাদানি মাত্র? আর যদি এদের মধ্যে থেকে কেউ বা কারা ক্ষমতার যে ভাগ উঁচুতলায় পৌঁছেছে তার থেকে কিঞ্চিত নিজেদের জন্য চান, তাহলে নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি, গোষ্ঠীদ্বন্দ্ব, এবং যদি এদের মধ্যে কেউ শেষ পর্যন্ত বিজয়ী হয়ে বেরোন, এক গোষ্ঠী অপর গোষ্ঠীকে দাবাতে পারে, তাহলে তাদের বন্দুকের নলটা ঘুরে যায় একেবারে সাধারণ মানুষের দিকে। ঠিক যেমন জয়ন্ত সিংরা ঘুরিয়ে দিয়েছে, ঠিক যেমন শাহজাহানরা ঘুরিয়ে দিয়েছে, ঠিক যেমন তাজেমুলরা ঘুরিয়ে দিয়েছে। অর্থাৎ প্রথমে ক্ষমতার জন্য তৃণমূলের ভিতরে দ্বন্দ্ব, মারামারি, খুনোখুনি, কাটাকাটি, ওখান থেকে জিতে বেরোলে সরাসরি মানুষের উপর অত্যাচারের লাইসেন্স। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে তার মানে মা, মাটি আর মানুষ ফি বছরের 21শে জুলাই একেবারে নিচে, ওই সিঁড়ির কাছে, শুরুর পাদানিতে বা তারও নিচে একেবারে মাটিতে পড়ে থাকবে। আর ক্ষমতার সিঁড়ি বেয়ে ছাদে পৌঁছে যাওয়া তৃণমূলের কোর, আসল মমতা বন্দ্যোপাধ্যায়রা, তারা উপরে বসে শুধু রাজত্ব করে যাবেন, শুধুমাত্র টাকার পাহাড় বানাতে, আরও লোভের জন্য, আরও লাভের জন্য। এবছরের 21শে জুলাইয়ের আজ মাত্র 9 দিন বাকি। তৃণমূলের ভিতর থেকে আওয়াজ উঠছে, পুজো দেখার মতো করে 21শে জুলাই চলুন ধর্মতলায়। শহীদ দিবস অনেক দিন আগেই পাগলু ড্যান্সে রূপান্তরিত হয়েছিল, এবার পুজো দেখার ডাক দেওয়া হচ্ছে। তৃণমূলের নিচুতলার কর্মীরা উঁচুতলার নেতাদের জন্য তাহলে কি পুজোর দক্ষিণা, প্রণামী মাত্র? দেবতারা ফিরেও তাকান তো নিচের দিকে, মানুষের দিকে, মায়ের দিকে, মাটির দিকে।